রেকর্ডিং হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন জুম ক্লাসে। আজকে আমি বিবি অনার্স থার্ড ইয়ারের পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ হিস্ট্রি অফ ইন্টারেস্ট রেট অ্যান্ড রিস্ক প্রিমিয়াম নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: ডেফিনিশন অফ ইন্টারেস্ট অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট, ডিফারেন্স বিটুইন গ্রস অ্যান্ড নেট ইন্টারেস্ট, difference between simple and compound interest, meaning of real, nominal and effective interest rate, difference between real, nominal and effective interest rate, meaning of risk premium and equity risk premium. আমরা এই বিষয়গুলোর উপর আজকের আলোচনা করব। এছাড়াও আরো দুই একটা অ্যাডিশনাল টপিক থাকবে, সেগুলো আমরা আজকে আলোচনা করব, সেখান থেকে তোমরা আরো কিছু জানতে পারবে। তো চলো যাই আমাদের মূল আলোচনা। প্রথমে আমরা যে জিনিসটি জানবো সেটা হচ্ছে সুদ বলতে আমরা আসলে কি বুঝি। সাধারণত এটাই স্বাভাবিক যে আর্থিক বাজারে যে সকল প্রতিষ্ঠান সমূহ যাদের উদ্বৃত্ত ফান্ড আছে, তারা কি করে, তাদের উদ্বৃত্ত ফান্ড গুলো, যারা ঘাটতি প্রতিষ্ঠান যেগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলোর মূলধনের ঘাটতি রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে মূলধন সরবরাহ করে থাকে। কিন্তু কথা হচ্ছে যে এই জগতে কেউ কোনো কিছুর বিনিময় ছাড়া কাউকে কোনো কিছু প্রদান করে না। তো এই যে উদ্বৃত্ত প্রতিষ্ঠানগুলো, তারা ঘাটতি প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন অর্থ সরবরাহ করবে। এই অর্থ সরবরাহের পেছনে তারা সবাই কি করে, তারা একটা পারিতোষিক আশা করে। তারা তাদের যে টাকা সেখানে ইনভেস্ট করছে, সেই ইনভেস্ট থেকে তারা একটা রিটার্ন আশা করে। তো একজন মূলধন দাতা সে মূলধন গ্রহীতার কাছ থেকে যে অতিরিক্ত অর্থ আশা করে থাকে, সেটি হচ্ছে তোমার সুদ। অর্থাৎ যিনি বিনিয়োগকারী, তিনি তার বিনিয়োগের অর্থের চেয়ে অতিরিক্ত যতটুকু অর্থ বা পারিতোষিক যাকে অর্থটা বিনিয়োগ করছে, অর্থাৎ যিনি ঋণ গ্রহীতা, সেই ঋণ গ্রহীতার কাছ থেকে প্রত্যাশা করে, সেইটি হচ্ছে সুদ। তো এখানে বিভিন্ন মনীষীগণ তারা বিভিন্নভাবে সুদকে ব্যাখ্যা করেছেন। যেমন অধ্যাপক সিনিয়রের মতে সুদ হচ্ছে বর্তমান ভোগ বিরতির পুরস্কার। অর্থাৎ আমি আমার এখন কি করতে পারতাম, আমার টাকাটা আমি নিজে ভোগ করতে পারতাম, কিন্তু আমি নিজে না ভোগ করে আমি কি করেছি, আমি তোমাকে ধার দিয়েছি বা অন্যজনকে ধার দিয়েছি। তো এখন এর ফলে কি হয়েছে, যে আমি কিন্তু বর্তমানে এই টাকা আমার কাছে রেখে দিলে আমি নিজে ভোগ করতে পারতাম, সেটা ত্যাগ করে আমি তোমাকে ভোগ করতে দিয়েছি। তাহলে তোমাকে আমি ভোগ করতে দিব কেন? আমার টাকা তোমার কাছে কেন থাকবে, তোমাকে আমি কেন দিব? তাহলে এই যে যে আমি তোমাকে আমার টাকাটা দিয়ে দিচ্ছি, তো এই আমার যে ভোগ বিরতি, এর রিওয়ার্ড বা পুরস্কারই হচ্ছে সুদ। অধ্যাপক রবার্টসন উনি বলেছেন যে সুদ হলো ঋণযোগ্য তহবিল ব্যবহারের দাম। অর্থাৎ ঋণযোগ্য যে তহবিল, অর্থাৎ উদ্বৃত্ত তহবিল যেটা, সেটা আমি যাদের ঘাটতি তহবিল রয়েছে তাদেরকে আমি কি করব, সরবরাহ করব। তাহলে এই যে সরবরাহ করব, কেন সরবরাহ করব? কারণ হচ্ছে তার কাছ থেকে আমি একটা অতিরিক্ত পারিতোষিক পাবো। এই অতিরিক্ত যে পারিতোষিক, সেটা হচ্ছে সুদ। তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সুদের হার। সুদের হার বলতে সাধারণত আমরা কি বুঝি? আমরা জানি যে সুদ হচ্ছে যে একজন বিনিয়োগকারী তার বিনিয়োগ থেকে যে অতিরিক্ত কিছু আশা করছে, অতিরিক্ত অর্থ আশা করে, সেটা হচ্ছে সুদ। আর এই সুদটা কতটুকু আশা করেছে, কতটুকু কি হারে আশা করছে, অর্থাৎ এই সুদের শতকরা যে হার, সেটাকে আমরা বলি সুদের হার। অর্থাৎ একজন বিনিয়োগকারী বা একজন ঋণদাতা ঋণ গ্রহীতার কাছ থেকে শতকরা কত পার্সেন্ট হারে তার বিনিয়োগকৃত অর্থের উপরে সে সুদ আশা করে, সেটি হচ্ছে
সুদের হার। আর এই সুদের হারের উপরই কিন্তু একটি দেশের আহ, অর্থের সরবরাহ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ সুদের হার যদি কম হয় তাহলে স্বাভাবিক কারণেই অর্থের সরবরাহ কি হয়, বেড়ে যায়। তখন আহ, সবাই কি করে, অর্থ আহ, কম সুদে সবাই অর্থ নেওয়ার চেষ্টা করে। ফলে কি হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধিও বেড়ে যায়। আর যদি সুদের হার বেড়ে যায় তাহলে দেখা যায় যে কেউ এই বেশি সুদে টাকাটা নিতে চায় না। ফলে দেখা যায় যে অর্থের সরবরাহ কমে যায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে যায়। তো আমরা এটাকে এখানে দেখো যে আমরা একটা চিত্রের সাহায্যে দেখিয়েছি যে ঋণদাতা সে কি করে, তার উদ্বৃত্ত তহবিল কাকে প্রদান করে, ঋণ গ্রহীতাকে প্রদান করে, যাদের কি আছে, ঘাটতি তহবিল আছে। আর এটা কিসের বিনিময়ে করে, সুদের বিনিময়ে করে। অর্থাৎ ঋণদাতা তার এই টাকা ঋণ গ্রহীতাকে দিয়ে সে সেখান থেকে অতিরিক্ত একটি টাকা, অতিরিক্ত সুদ আশা করে। আর যে হারে আশা করে সেটি হচ্ছে তোমার সুদের হার। তাহলে আমরা সুদের হার বুঝতে পারলাম যে একজন ঋণদাতা ঋণ গ্রহীতাকে যে শতকরা হারে সুদ বা ঋণ প্রদান করে থাকে তাকে কি বলা হয়, সুদের হার বলা হয়। এবার আমরা দেখব যে মোট সুদ ও নিট সুদের মধ্যে পার্থক্য। যে একজন মোট সুদ বলতে আমরা কি বুঝি, একজন বিনিয়োগকারী বা একজন ঋণদাতা যখন ঋণ গ্রহীতাকে কোনো অর্থ প্রদান করে থাকে তখন কিন্তু সে অর্থ প্রদান করে সে কতগুলো জিনিসের সম্মুখীন হয়। যেমন একটা হলো যে ঋণ দাতা যে ঋণ প্রদান করছে সেই ঋণের টাকা ফেরত পাবে কিনা সেখানে কিন্তু একটা ঝুঁকি বিদ্যমান থাকে। আরেকটা হলো যে সে ওই সময়ে কিন্তু তার তহবিলটা ব্যবহার করতে পারছে না। তাহলে এই তহবিল ব্যবহার না করার কারণে সে সেখান থেকে অতিরিক্ত পারিতোষিক আশা করবে। এছাড়াও এছাড়াও তোমার কাউকে ঋণ প্রদান করা হলে তাহলে সেটা তাদের তাদের হিসাব মেনটেন করতে হয় কোম্পানিতে। তো সেই হিসাব মেনটেন করার জন্য একটা ব্যবস্থাপনা খরচ আছে। এছাড়াও তোমার একটি দেশের কিন্তু ইনফ্লেশন আছে। ইনফ্লেশন মানে কি, মুদ্রাস্ফীতি। অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে কি হয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো এর ফলে কি হয়, অর্থের মূল্য কিন্তু কমে যায়। তো এই যে এই কারণগুলোর জন্য কি করে, যে একজন আহ ঋণদাতা সে তার সুদ হিসাব করতে যে এই জিনিসগুলো হিসাব করে। অর্থাৎ তার পারিতোষিক কত সে আশা করছে, সে ঝুঁকির প্রিমিয়াম কতটুকু আশা করছে, সে ব্যবস্থাপনার খরচ কতটুকু আশা করছে, সে ইনফ্লেশন রেট কতটুকু আশা করে, এগুলো সম্মিলিত ভাবে সে কি করে, সে হিসাব করে তারপরে তার মোট সুদ হিসাব করে থাকে। আর নিট সুদ হচ্ছে যে এটা ক্ষেত্রে সাধারণত আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেই খরচগুলো এখানে হিসাব করা হয় না। শুধুমাত্র মূলধন ব্যবহার করতে দেওয়ার কারণে যে পারিতোষিক আশা করা হয় সেটা হচ্ছে নিট সুদ। তাহলে মোট সুদের মধ্যে আমরা অনেকগুলো জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে কি কি থাকে, নিট সুদ থাকে, ঋণের ঝুঁকি থাকে, ব্যবস্থাপনা খরচ থাকে। আর নিট সুদের মধ্যে অন্য কোনো কিছুই থাকে না, শুধু যে মূলধন ব্যবহার করতে দেওয়া হয়েছে তার পারিতোষিক হিসেবে যে টাকাটা বিনিয়োগকারী প্রত্যাশা করে সেটা থাকে। আর নিট সুদ মোট সুদের একটা কি অংশ মাত্র, কাজেই তোমার নিট সুদের পরিমাণ সাধারণত কম হয়ে থাকে আর মোট সুদের পরিমাণটা বেশি হয়ে থাকে। মোট সুদ সময় ও স্থান ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু নিট সুদের পরিমাণ সবসময় সমান থাকে। অর্থাৎ তোমার বিভিন্ন সময়ে সুদের কিন্তু তারতম্য ঘটে। অর্থাৎ ইনফ্লেশন রেট এটা কিন্তু ফ্লাকচুয়েট করে, সবসময় একরকম থাকে না। আবার রিস্কও সবসময় একরকম থাকে না, ব্যবস্থাপনা খরচও পরিবর্তনশীল। কাজেই এই জিনিসগুলো কি হয়, এই জিনিসগুলো কিন্তু পরিবর্তিত হয়। কাজেই মোট সুদ কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। কিন্তু নিট সুদ কিন্তু পরিবর্তিত হয় না, কারণ নিট সুদ হচ্ছে যে একজন বিনিয়োগকারী তার কিছু সময়ের জন্য সে তার টাকাটা অন্যকে ব্যবহার করতে দিচ্ছে, এই জন্য সে ওই টাকার উপরে যে অতিরিক্ত একটা চার্জ আশা করে বা সে যে ভোগ করতে পারছে না, ভোগ থেকে সে বিরত থাকছে, এর জন্য সে অতিরিক্ত একটা পারিতোষিক সে তার কাছ থেকে অর্থাৎ ঋণ গ্রহীতার কাছ থেকে নিয়ে নিচ্ছে। এটি হচ্ছে নিট সুদ। কাজে নিট সুদের কোনো পরিবর্তন হয় না, কিন্তু মোট সুদের পরিবর্তন স্থানকাল পাত্রভেদে পরিবর্তন হয়। আর মোট সুদের উপরে সাধারণত কি আছে, কেন্দ্রীয় ব্যাংক কি করে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু তোমার
এখানে একটা বিষয় কিন্তু, সরি তোমাদেরকে ভুল বলেছি, সেটা হলো যে আহ, আহ, মোট সুদের উপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ডিফিকাল্ট, কিন্তু নিট সুদের উপর কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা জানি যে মোট সুদের মধ্যে অনেকগুলো জিনিস আছে। একটা হচ্ছে যে তোমার মুদ্রাস্ফীতি আছে, তারপরে ঝুঁকি আছে। তো এগুলো কখন মুদ্রাস্ফীতি বাড়বে, কখন কমবে, কখন তোমার ঝুঁকি বাড়বে, সেগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ইচ্ছা করলে কি করতে পারে, অন্যান্য ব্যাংকগুলোকে বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সহজে বলে দিতে পারে যে তোমাদের এত পার্সেন্টের বেশি তোমরা কি করতে পারবে না, সুদ ধার্য করতে পারবো না। কাজেই এই সুদের উপর কেন্দ্রীয় ব্যাংকের একটা সরাসরি নিয়ন্ত্রণ থাকে, কিন্তু তোমার মোট সুদের উপর কেন্দ্রীয় ব্যাংকের কি থাকে না, নিয়ন্ত্রণ থাকে না। আর মোট সুদের মধ্যে কিন্তু ঝুঁকি বেশি থাকে। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে আহ ইনফ্লেশন থাকে, এখানে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা থাকে, কিন্তু নিট সুদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো অনিশ্চয়তা থাকে না। তো আমরা এবার আসি সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ বলতে আমরা কি বুঝি? সরল সুদের কতগুলো বৈশিষ্ট্য আছে, আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি, আগে আমরা জানি যে সরল সুদটা আসলে কি। যে সরল সুদ হচ্ছে যে প্রতি বছর আসল টাকার উপর একটি নির্দিষ্ট হারে যে সুদ চার্জ করা হয়, সেটি হচ্ছে সরল সুদ। আর সরল সুদে প্রতি বছর সুদের পরিমাণ কি থাকে, একই থাকে, এবং একটি নির্দিষ্ট হারেই সুদ চার্জ করা হয়। ধরো যে আমি ব্যাংক থেকে 10,000 টাকা লোন নিলাম, এখন ব্যাংককে যদি আমি প্রতি বছর 5% আমি সুদ দেই, তাহলে এই 10,000 টাকার উপর 5%-এ যে টাকা আসবে, প্রতি বছর কিন্তু একই পরিমাণ টাকা আমাকে সুদ দিতে হবে। কাজে এই ক্ষেত্রে কি হবে, প্রতি বছর সুদের পরিমাণ সমান থাকবে, পরিবর্তিত হবে না। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হচ্ছে যে সুদ আসলের উপর কি করা হয়, সুদ চার্জ করা হয়, যে কারণে প্রতি বছরই সুদের পরিমাণ কি করতে থাকে, প্রতি বছর সুদের পরিমাণ বাড়তে থাকে। হ্যাঁ, ধরো আমি 10,000 টাকা নিলাম ব্যাংক থেকে, 10,000 টাকার উপরে 10% আমি সুদ দিব। তাহলে 10% সুদ যদি আমি 10,000 টাকার উপরে দেই, তাহলে 1,000 টাকা আমার কি আসবে, সুদ আসবে। তাহলে 1,000 টাকা যদি সুদ আসে, তাহলে 10,000 টাকার সাথে 1,000 টাকা সুদ যোগ করলে আমার পরবর্তী বছর কিন্তু আসল হয়ে যাবে কত, 11,000 টাকা। তাহলে 11,000 টাকার উপরে কিন্তু আবার কি করতে হবে আমাকে, পরবর্তী বছর আবার 10% হারে সুদ দিতে হবে। কাজেই সুদের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে, কিন্তু সরল সুদের ক্ষেত্রে কিন্তু সুদের পরিমাণ বাড়বে না, প্রতি বছর সুদের পরিমাণ একই রকম থাকবে। তো এই যে সরল সুদ, এটা ধার্য করা হয় কিসের উপর, আমরা একটু আগে বললাম যে আসল টাকার উপরে প্রতি বছর সুদ চার্জ করা হয়। আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদ আসলের উপরে সুদ চার্জ করা হয়ে থাকে। আর সুদের পরিমাণটা তাহলে কেমন হয়, সরল সুদের ক্ষেত্রে সুদের পরিমাণটা কম হয়, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেহেতু প্রতি বছর আসলের পরিমাণ বাড়তে থাকে, সুদ আর আসল মিলে সুদ আসল হয়ে যায়, তার উপরে সুদ চার্জ করা হয়, কাজেই প্রতি বছরই সুদের পরিমাণ বাড়তে থাকবে। আর সরল সুদে সাধারণত বিনিয়োগের পরিমাণ কম হয়। আমরা দেখি যে কেউ কি এখন সরল সুদে লোন দেয়, কেউই কিন্তু দেয় না। কোনো ব্যাংকে তুমি যাও, ব্যাংক কিন্তু কি করবে না, কখনোই সরল সুদে লোন দিবে না। কাজেই সরল সুদে বিনিয়োগের পরিমাণটা কম হয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগের পরিমাণটা বেশি হয়ে থাকে। আমরা সরল সুদের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ফিউচার ভ্যালুটা নির্ণয় করি, আমরা কি করি, আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে প্রিন্সিপাল প্লাস হচ্ছে আমরা ইন্টারেস্ট যেটা, সেটা যোগ করে আমরা কিন্তু কি করি, আমরা ফিউচার ভ্যালু নির্ণয় করি। ধরো আমি 10,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি, 10,000-এর উপরে আমি 10% সুদ দিব, তাহলে এক বছরে আমার সুদ আসবে কত টাকা, 1,000 টাকা। তাহলে এই 1,000 টাকা করে আমি যদি 5 বছর টাকাটা রাখি, তাহলে 5,000 টাকা সুদ আসবে। তাহলে 5 বছর পরে আমার ফিউচার ভ্যালুটা কত হবে, তাহলে আমি 10,000 টাকা নিয়েছি প্রথমে, এর সাথে আমার 5 বছরে সুদ হয়েছে কত টাকা, 5,000 টাকা। তাহলে 5 বছর পরে আমাকে 15,000 টাকা পরিশোধ করতে হবে। কিন্তু ফিউচার ভ্যালু আমরা যদি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বের করি, তখন আমাদের কিভাবে করতে হয়, যে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে আই বলতে রেট অফ ইন্টারেস্ট কে বোঝানো হয়েছে, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, অর্থাৎ কত বছর আমি টাকাটা কাটাচ্ছি। তাহলে আমি যদি 5 বছর খাটাই, তাহলে এন এর মান হবে 5, আর আমার রেট অফ ইন্টারেস্ট 10% হলে এটা 0.10 হবে। আর প্রেজেন্ট ভ্যালু আমার কত, 10,000 টাকা আমি লোন নিয়েছি, 10,000 টাকা। তাহলে এটা যদি আমি গুণ করি, তাহলে দেখা যাবে যে এটা 15,000 টাকার চেয়ে বেশি হবে। কারণ সরল সুদে আমাদের ফিউচার ভ্যালু হয়েছে 15,000 টাকা, কিন্তু দেখা যাবে যে আমরা যদি চক্রবৃদ্ধি সুদ করি, সেখানে 16,000 বা 17,000 টাকার মতো কি আসবে, তোমার ফিউচার ভ্যালু আসবে। কাজেই
সরল সুদের ক্ষেত্রে সবসময় ফিউচার ভ্যালু কম হয়, চক্রবৃদ্ধির ক্ষেত্রে ফিউচার ভ্যালু বেশি হয়ে থাকে। আর সরল সুদের হার কিন্তু অপরিবর্তিত থাকে। হ্যাঁ, এটা কিন্তু তোমার চেঞ্জ হয় না। অর্থাৎ যদি 10% হারে তোমার সুদ চার্জ করার কথা, তাহলে প্রতি বছর কি হবে, 10% হারেই সুদ চার্জ করা হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু সুদের হারের পরিমাণ কি হবে, চেঞ্জ হবে। হ্যাঁ, কখনো হয়তো 10%, কখনো হয়তো বা এটা 5%, হ্যাঁ, কখনো হয়তো এটা 15%, বিভিন্ন রকম হতে পারে। এবার আমরা আসি সুদের হার নিয়ে। বিভিন্ন ধরনের সুদের হার আমরা দেখব। এদের মধ্যে একটা হচ্ছে যে রিয়াল ইন্টারেস্ট, রিয়াল রেট অফ ইন্টারেস্ট, যেটা যেটা আমরা রিয়াল ইন্টারেস্ট বলে থাকি, অর্থাৎ প্রকৃত সুদ। প্রকৃত সুদ বলতে আমরা যেটাকে বুঝি যে একজন বিনিয়োগকারী যখন শুধুমাত্র আসল টাকার উপরে, শুধু যে টাকাটা সে স্যাক্রিফাইস করে, যে টাকাটা কিছুদিনের জন্য সে তার ভোগ বিরতি রাখছে, অর্থাৎ সে ভোগ না করে অন্যকে সে ব্যবহার করতে দিচ্ছে, এটার উপরে যে পারিতোষিকটা সেটাই হিসাব করে সুদ ধার্য করে থাকে, সেটাকে আমরা সাধারণত প্রকৃত সুদের হার বলে থাকি। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ইনফ্লেশন বলো, ঝুঁকি বলো, বা ব্যবস্থাপনা খরচ বলো, এগুলো কিন্তু হিসাব করা হয় না। অর্থাৎ একজন বিনিয়োগকারী যখন কাউকে লোন দিবে, তখন সে কিন্তু অনেক কিছু হিসাব করে। হ্যাঁ, কিন্তু যদি কোনো বিনিয়োগকারী কোনো কিছু হিসাব না করে, সে শুধুমাত্র তার আসল টাকা সে কিছুদিন ভোগ করতে পারছে না, এটার জন্য সে সুদ চার্জ করে থাকে, তাহলে এই সুদটাকে বলা হয় প্রকৃত সুদের হার। অর্থাৎ যে হারে তোমার শুধু মানে আসল টাকার উপরে অন্য কোনো কিছু চিন্তা না করে, অ্যাডিশনাল কস্টের কথা চিন্তা না করে, শুধু মূলধন ব্যবহার করতে দেওয়ার জন্য তার উপর অতিরিক্ত টাকা চার্জ করে থাকে, সেটা হচ্ছে তোমার প্রকৃত সুদের হার। বুঝতে পেরেছি? এবার আমরা দেখি জি স্যার, বুঝতে পেরেছি। নামিক সুদের হার। হ্যাঁ, নামিক সুদের হার হলো একটু আগে আমরা যেটা বলছিলাম যে একজন ঋণদাতা তিনি ঋণ গ্রহীতাকে যে যে হারে সুদ ধরবেন, সেটা হার নির্ধারণ করার ক্ষেত্রে যদি উনি চিন্তা করেন যে সে তার মূলধন ব্যবহার মূলধন তাকে দিয়ে দিচ্ছে, তাহলে মূলধন সে ব্যবহার করতে পারছে না, তার জন্য যে কস্টটা সেটা, তারপরে সে কি হতে পারে যে এখন টাকার যে মূল্য আছে সেটা 5 বছর পরে বা 6 বছর পরে থাকবে না, তাহলে তার জন্য একটা ইনফ্লেশন রেট সে এখানে যোগ করে নিতে পারে। এবং সে যদি মনে করে যে না, আমি আমার এই সুদের হিসাব করতে যে আমাকে এখানে একজন ম্যানেজারকে নিয়োগ করতে হবে, তাহলে তার পেছনে খরচ আছে, সেই টাকাও আমাকে কি করতে হবে, তাকে দিতে হবে। তো এই জিনিসগুলো যদি সে চিন্তা করে, এগুলো যদি সে ইনক্লুড করে তারপর সুদের হার নির্ধারণ করে, তাহলে সেই সুদের হারকে আমরা বলে থাকি নমিনাল ইন্টারেস্ট রেট। আমরা এখানে যদি একটু দেখি, দেখো যে কে আই ইকুয়াল টু রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস হচ্ছে আইপি, যেটা ইনফ্লেশন প্রিমিয়াম, প্লাস হচ্ছে আরপি মানে রিস্ক প্রিমিয়াম। অর্থাৎ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এটা বলতে কি বোঝায়, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হচ্ছে যেটার মধ্যে কোনো রিস্ক নাই। আমরা একটু আগে বলেছি রিয়াল রেট অফ ইন্টারেস্টে কিন্তু কোনো রিস্ক থাকে না। যেমন ধরো গভর্নমেন্টের যে কোনো বন্ড বলো, গভর্নমেন্টের ট্রেজারি বিল বলো, এগুলো কিন্তু রিস্ক ফ্রি। অর্থাৎ গভর্নমেন্ট যতদিন আছে, বাংলাদেশের কথা তুমি চিন্তা করো যে বাংলাদেশের কোনো ব্যাংক থেকে তুমি ট্রেজারি বিল কিনলা, অথবা প্রাইস বন্ড কিনলা, অথবা অন্য যে কোনো মিউচুয়াল ফান্ড কিনলা, তো সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট যদি নাও থাকে, এই গভর্নমেন্ট ধরো থাকলো না, পরবর্তী গভর্নমেন্ট আসলো, সেই গভর্নমেন্ট বাংলাদেশ যতদিন আছে ততদিন তোমার টাকা তুমি কিন্তু পাও। অর্থাৎ গভর্নমেন্ট চেঞ্জ হলে সেক্ষেত্রে তোমার টাকা কিন্তু তুমি পেয়ে যাবা। অর্থাৎ তোমাকে গভর্নমেন্ট যদি বলে থাকে তোমার কাছ থেকে লোন নেয় যে 10% সুদে সে লোন নিবে, তাহলে সেই ক্ষেত্রে 10% সুদ কিন্তু তুমি আজীবন পেয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু তোমার কোনো হেরফের হবে না। এটা হচ্ছে তোমার রিস্ক পিরিয়ড অফ রিটার্ন, অর্থাৎ যে ক্ষেত্রে কোনো রিস্ক নাই। হ্যাঁ, অর্থাৎ আমি গভর্নমেন্টের মিউচুয়াল ফান্ড যদি কিনি, তাহলে 10% শুধু আমি পেয়ে যাব। অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশ যদি টিকে থাকে, দেশের অবস্থা যাই হোক না কেন, ঘূর্ণিঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাস যাই হোক না কেন, আমি আমার যে সুদের হার, অর্থাৎ গভর্নমেন্টকে যে হারে আমি সুদ দিয়েছি, সেই হারে কিন্তু আমি টাকা পেয়ে যাব। তো এটা হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। আর এর সাথে কি করে একজন বিনিয়োগকারী, সে আরো কিছু চিন্তা করে, সে চিন্তা করে তার ইনফ্লেশনের কথা, অর্থাৎ
তোমার সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়, কাজেই সে অতিরিক্ত চার্জ আশা করতে পারে যে এখন আমি তোমাকে 10,000 টাকা দিলাম, এখন 10,000 টাকা দিয়ে তো আমি অনেক কিছু কিনতে পারতাম, কিন্তু এই টাকা দিয়ে 5 বছর পরে তো একই জিনিস কিনতে পারবো না, আমায় কি করতে হবে, যে কম জিনিস কিনতে হবে, তাহলে সেটা একটা কস্ট, তাহলে সেটা আমি কেন কনসিডার করবো না, সেটা আমি তোমার কাছ থেকে কেন আদায় করবো না, তাহলে তো আমার লস হবে। তো সেহেতু সে কি করে, সে ইনফ্লেশন প্রিমিয়ামটাও সেই সুদের মধ্যে ধরে। আরো কি করে, সে মনে করে যে ভবিষ্যৎ তো অনিশ্চিত, তোমাকে যে আজকে টাকা দিলাম তুমি যে আমার টাকাটা ফেরত দিবা তার কোনো নিশ্চয়তা আছে, তার কোনো নিশ্চয়তা নাই, বা তোমাকে আমি টাকা দিচ্ছি আমি মরে যেতে পারি। তো এই যে রিস্কটা, হ্যাঁ, এই রিস্কটার জন্য সে কি করে, রিস্কেরও কিছু প্রিমিয়াম আশা করে যে না আমি রিস্ক নিচ্ছি, তাহলে আমি আমাকে কি করতে হবে, অতিরিক্ত কিছু টাকা দিতে হবে। তো এই যে ইনফ্লেশন, তারপরে হচ্ছে রিস্ক প্রিমিয়াম, এই সব কিছু যোগ করে যখন সুদের হার নির্ধারণ করা হয়ে থাকে, তখন সেটাকে আমরা কি বলি, নমিনাল ইন্টারেস্ট রেট বলি। তাহলে আমরা কি দেখলাম, আমরা রিয়াল ইন্টারেস্ট রেট যেটা দেখলাম, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই ইনফ্লেশন রেট, রিস্ক প্রিমিয়াম বা ম্যানেজমেন্ট ফি, এগুলো কোনো কিছুই কিন্তু যোগ করা হয় না, শুধুমাত্র এই মূলধনের উপরে, যে মূলধন কিছুদিন ব্যবহার করা থেকে বিরত থাকবে এর জন্য যে সুদটা সে প্রত্যাশা করে সেটাই শুধু সে নেয়, অন্য কোনো কিছু সুদ আশা করে না, তখন সেটাকে আমরা রিয়াল ইন্টারেস্ট বলি। আর যে হারে তো সেটা আশা করে সেটাকে রিয়াল ইন্টারেস্ট রেট বলে থাকি। আর নমিনাল ইন্টারেস্ট রেট হলে যে হারে তোমার একজন বিনিয়োগকারী সে তার রিস্ক পিরিয়ড অফ রিটার্ন, তারপরে ইনফ্লেশন প্রিমিয়াম এবং রিস্ক প্রিমিয়াম যোগ করে টোটাল কত টাকা তার সুদ আসবে সেটা হিসাব করে, তখন সেটাকে আমরা কি বলি, আমরা নমিনাল ইন্টারেস্ট রেট বলি। বোঝাতে পেরেছি দুইটার পার্থক্যটা? আমরা আরো দেখবো, পার্থক্য দেখবো, তার আগে আরেকটা জিনিস আমরা দেখি যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আমরা তিন ধরনের ইন্টারেস্ট রেট দেখি, একটা হচ্ছে তোমার রিয়াল ইন্টারেস্ট রেট, আরেকটা নমিনাল ইন্টারেস্ট রেট, আরেকটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হচ্ছে যে যদি বছরে একাধিকবার সুদ গণনা করা হয়ে থাকে, তখন সাধারণত যেটা হয় সেটা হচ্ছে নরমাল বাৎসরিক যে সুদের হার তার চেয়ে সুদের হার সাধারণত বেশি হয়ে থাকে, এই জন্য এই ইন্টারেস্ট রেটকে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বলা হয়। ধরো যে আমি 10% যদি আমার সুদের হার হয়, হ্যাঁ, সেটা কিউমুলেটিভ হোক আর সেটা তোমার সিম্পল ইন্টারেস্ট রেটই হোক না কেন, 10% কিন্তু 10%ই থাকবে, অর্থাৎ এটা এখনো 10%, 6 মাস পরেও এটা 10%ই হবে, কিন্তু কার্যকরী সুদের হার এটা কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ বছরে যদি সুদ গণনা দুইবার করা হয় তাহলে কার্যকরী সুদের হার একরকম হবে, বছরে যদি সুদ 4 বার গণনা করা হয় তাহলে কার্যকরী সুদের হার কিন্তু বাড়বে, বছরে যদি 5 বার সুদ গণনা করা হয় তাহলে কার্যকরী সুদের হার আরো বাড়বে। তাহলে বছরে যদি একাধিক বার সুদ গণনা করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেই সুদের হারকে আমরা কি বলি, কার্যকরী সুদের হার বলি। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে দেখাই, ইআইআর অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইকুয়াল টু 1 প্লাস আর বাই এম হোল ইনটু পাওয়ার এম মাইনাস 1 হোল ইনটু 100। অর্থাৎ এখানে 1 প্লাস আর হচ্ছে নমিনাল ইন্টারেস্ট, আমরা একটু আগে যেটা দেখলাম নমিনাল ইন্টারেস্ট রেট, আর এম হচ্ছে নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার, অর্থাৎ এক বছরে কতবার করে কম্পাউন্ডিং হচ্ছে। কম্পাউন্ডিং একটু আমরা যেটা বললাম চক্রবৃদ্ধি সুদ, এটা বাংলাটা হচ্ছে চক্রবৃদ্ধি, অর্থাৎ যে এক বছরে যদি একাধিকবার সুদ চার্জ করা হয় তাহলে সেটা কি বলা হয়, চক্রবৃদ্ধি বলে। যদি এরকম হয় যে বাই মান্থলি যদি তোমার সুদ চার্জ করা হয়, বাই মান্থলি মানে কি 2 মাসে একবার, তাহলে বছরে কয়বার হবে, বছরে 6 বার। যদি সেমি অ্যানুয়ালি হয় তাহলে সেই ক্ষেত্রে বছরে কয়বার হচ্ছে, 2 বার সুদ চার্জ করা হচ্ছে। অর্থাৎ এই ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা যতবার তোমার এক বছরে যতবার কম্পাউন্ডিং হবে, যত বেশিবার হবে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা তত বেশি হবে, আর যত কম তোমার কম্পাউন্ডিং হবে তত ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কম। কাজেই কম্পাউন্ডিং আর সিম্পল ইন্টারেস্ট আর ইফেক্টিভ ইন্টারেস্ট এর এক জিনিস না, বোঝা গেল? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হলো যে এটা ক্রমান্বয়ে বাড়তে থাকে, অর্থাৎ যত, এটা ডিপেন্ড করে কিসের উপরে, যে আমি বছরে কয়বার সুদ গণনা করেছি সেটার উপরে, যদি সুদ গণনা বেশি হয়ে থাকে তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বেশি হবে, সুদ গণনা কম হলে কম হবে। আর আমরা যেটা বলেছিলাম সিম্পলে প্রতি বছর সমান থাকবে, আর আরেকটা বলেছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট সেটা বাড়তে থাকবে, তোমার প্রতি বছরই ইন্টারেস্ট বাড়বে। আর আমরা রিয়াল ইন্টারেস্ট রেট কি বললাম, যে শুধুমাত্র মানে আসল টাকার উপরই সুদ দেওয়া হবে। নমিনাল ইন্টারেস্ট রেট কি বললাম, যে শুধু আসল টাকা না, এর সাথে
ইনফ্লেশন, রিস্ক প্রিমিয়াম, ম্যানেজমেন্ট ফি এগুলো যোগ করে তারপর সুদের হার নির্ধারণ করা হবে। আর ইফেক্টিভলি ইন্টারেস্ট রেট হচ্ছে যে বছরে যদি একাধিক বার সুদ গণনা করা হয়, তাহলে যদি এই সুদ গণনার হারটা বেশি হয়ে থাকে, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটও বেশি হবে। বুঝতে পেরেছো? Okay. আমি একটা ঐশীকে জিজ্ঞেস করছিলাম, ঐশী শুনতে পাচ্ছ? জি স্যার, আমি তখন ছিলাম না স্যার, নেটওয়ার্কের সমস্যা ছিল, তো আপনি আনমিউট করতে বলেছেন, এরপরে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। স্যার কোশ্চেনটা কি ছিল? ওকে, আমি তোমাকে বলছি, তুমি আমাকে বলো যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে বেসিক পার্থক্যটা কি? ও স্যার, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, সরল সুদ হচ্ছে যে আমরা প্রতি বছর যে আমাদের সুদ পাবো সেটা হচ্ছে সমান হারে পাবো, সুদটা বৃদ্ধি হবে না। যেমন আমরা যদি 10,000 টাকা 5% সুদ পাই, তো এটা সবসময় 10,000 টাকায় 5% পাবো। কিন্তু চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে যে আমরা 10,000 টাকায় যদি 5% সুদ পাই, 1 বছর পর গিয়ে যে সেই 5% সুদ হয়ে যে আমাদের যে মূলধনটা বাড়বে, তখন সেটার উপর আমাদের সুদের হারটা আবার বাড়বে। মানে সুদ আসলের উপর আবার সুদ মানে হচ্ছে, যুক্ত হয়। জি স্যার, সুদ আসলটা বেড়ে যাবে চক্রবৃদ্ধিতে, বাট হচ্ছে সরল সুদের ক্ষেত্রে সেটা হচ্ছে বাড়বে না, সমান থাকবে। তাহলে প্রতি বছর সরল সুদের ক্ষেত্রে স্যার আমি কি একটু উদাহরণ দিয়ে বুঝাবো? না, ঠিক আছে, আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পেরেছো। ওকে, শক্তি সাহা। স্যার শক্তি সাহা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতেছি। জি আচ্ছা, স্যার, শুনতেছি, বলেন। তুমি তুমি আমাকে একটু বলো যে আমরা যে রিয়াল ইন্টারেস্ট রেট আর নমিনাল ইন্টারেস্ট রেট আলোচনা করলাম, তো হুম, এই হুম। দুটার মধ্যে বেসিক পার্থক্যটা কি? স্যার প্রকৃত সুদের হার সাধারণত স্যার আসলের উপর যে সুদের হারটা গণনা করা হয় সেটা হচ্ছে প্রকৃত সুদের হার। আর আর নামিক সুদের হারের মধ্যে হ্যাঁ ঝুঁকি প্রিমিয়াম, তারপর মুদ্রাস্ফীতি এগুলার মূল্য পরিবর্তন এগুলো বিবেচনা করে যে সুদের হার গণনা করা হয় সেটা হচ্ছে নামিক সুদের হার স্যার, এটা হচ্ছে বেসিক। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ তাহমিনা তাবাসসুম, একটু বলো তো। হ্যাঁ, থ্যাংক ইউ তাহমিনা তাবাসসুম, শুনতে পাচ্ছ আমাকে? তাহমিনা, স্যার আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু বলো তো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বলতে আমরা আসলে কি বুঝি? বাকিরা আনমিউট করে নাও, আনমিউট করে নিলে সুবিধা। শুধু যাকে জিজ্ঞেস করবো সে আমি আনমিউট করে দিচ্ছি। আহ, একটু আনমিউট করে নাও, আনমিউট করে বলো। আমি সবাইকে মিউট করে দিয়েছি তো। কি সমস্যা হচ্ছে শুনতে? আচ্ছা, ইয়ে বলো তো, সুজন বলো তো। সুজন, আনমিউট করে দিলাম। সুজন, কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, সুজন বলো। আর ওই সময় স্পষ্ট কথা বোঝা আসছিল না। তুমি বুঝো নাই ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বলতে কি বুঝো? না স্যার, ওটা মানে কথা ওই সময় স্পষ্ট আসছিল না, নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা, আর সরল effective সুদ আর চক্রবৃদ্ধিটা বুঝছি। আচ্ছা, বছরে যদি একাধিকবার সুদ গণনা করা হয়, তাহলে সেটাকে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বলে। আর মানে এই বছরে স্যার একাধিকবার। একাধিকবার যদি সুদ গণনা করা হয়, অর্থাৎ একের বেশি বার যদি গণনা করা হয়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাই কি? যত বেশি বার তোমার সুদ গণনা করা হবে, তত ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বেশি হবে। অর্থাৎ তুমি যদি 2 বার সুদ গণনা করো, তাহলে যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হবে, 3 বার গণনা করলে তার চেয়ে কি হবে, বেশি হবে। 4 বার গণনা করলে তার চেয়ে আরো বেশি হবে। আরো বেশি। হ্যাঁ, যে কারণে নরমাল ইন্টারেস্ট রেট যেটা যেটা 1 বছরে আমরা পে করে থাকি, সেটা আর যেটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, সেটা কিন্তু একরকম হয় না। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অলওয়েজ কি হয়, বেশি হয়। বেশি হয়। প্রকৃত সুদের হার ও নামিক সুদের হারের মধ্যে পার্থক্য, যদিও আমরা কিন্তু তোমাদের কাছ থেকে ফিডব্যাক পেয়ে গেছি যে প্রকৃত সুদের হার আর নামিক সুদের হারের মধ্যে বেসিক পার্থক্যটা কি। আমরা বলেছিলাম যে প্রকৃত সুদের
হারে শুধু 80 টাকার উপরে যে পারিতোষিক আশা করে সেটা ধার্য করা হয়, কিন্তু নামিক সুদের হারের মধ্যে পারিতোষিক ছাড়াও তোমার মুদ্রাস্ফীতি, তারপর রিস্ক প্রিমিয়াম, ম্যানেজমেন্ট ফি, এই জিনিসগুলো কনসিডার করে তারপর সুদের হার ধার্য করা হয়। আর এখানে আলাদা করে প্রত্যেকটা জিনিস এভাবে বলা আছে যে মুদ্রাস্ফীতি বিবেচনা করা হয় না প্রকৃত সুদের হারের ক্ষেত্রে, কিন্তু নামিক সুদের হারের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি বিবেচনা করা হয়। আর নামিক সুদের হার দ্বারা সাধারণত ক্রয় ক্ষমতার হার প্রভাবিত হয়। অর্থাৎ ক্রয় ক্ষমতার হার বলতে আমরা কি বুঝি, যে একজন মানুষের পক্ষে কতটুকু ক্রয় ক্ষমতা আছে, সেটা পার্চেসিং পাওয়ার কত। সাধারণত এটা সুদের হারের সাথে সাথে পরিবর্তিত হয়, কারণ প্রকৃত সুদের হার তো পরিবর্তিত হয় না। কাজেই এক্ষেত্রে এটা ক্রয় ক্ষমতার হার এর দ্বারা প্রভাবিত হয় না, কিন্তু নামিক সুদের হার কিন্তু পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ ইনফ্লেশন, রিস্ক প্রিমিয়াম, এগুলো তো সময় টু সময় কি হবে, এভরি টাইম চেঞ্জ হয়। কাজেই এটার দ্বারা কিন্তু তোমার ভোক্তার ক্রয় ক্ষমতা উপরে প্রভাব বিস্তার করে। কারণ কি, যদি নামিক সুদের হার বেশি হয় তখন কিন্তু ক্রয় ক্ষমতা কমে যায়, আর যদি নামিক সুদের হার যদি কম হয় তখন কিন্তু ক্রয় ক্ষমতা অটোমেটিক্যালি বেড়ে যায়। আমরা এখানে যদি দেখি যে নামিক হারের গ্রহণযোগ্যতা প্রকৃত হারের চাইতে তুলনামূলকভাবে কম, অর্থাৎ নামিক হারকে কেউ কিন্তু পছন্দ করতে চায় না। কারণ কি, মানুষ সবাই কি চায়, সবাই বেশি সুদ আশা করে। অর্থাৎ প্রকৃত সরি প্রকৃত সুদের হারকে কেউ কিন্তু করতে চায় না, মানে পছন্দ করতে চায় না। সবার পছন্দ হচ্ছে নামিক সুদের হার, কারণ এখানে সুদটা বেশি পাওয়া যায়। আর আমরা যদি সূত্র দেখি যে কিভাবে আমরা প্রকৃত সুদের হার নির্ণয় করতে পারি, তাহলে আর ইকুয়াল টু আর বলতে আমরা এখানে যেটা বোঝানো হয়েছে যে প্রকৃত সুদের হার 1 প্লাস আর হোল ইনটু 1 প্লাস আই হোল ইনটু করে মাইনাস 1 করলে আমরা কি পাবো, প্রকৃত সুদের হার পাবো। আর নামিক সুদের হার পেতে গেলে আমাদের কি করতে হবে, আর মাইনাস আই। আর হচ্ছে এখানে এখানে আমার মনে হয় একটু ভুল হয়েছে, ওরা খুব ভুল করেছে। আর নমিনাল ইন্টারেস্ট রেট হচ্ছে আর, যেটা নমিনাল ইন্টারেস্ট রেট আর মাইনাস আই 1 প্লাস আই। না, ঠিক আছে, এখানে আর বলতে রিয়াল ইন্টারেস্ট রেট বোঝানো হয়েছে। ঠিক আছে, আর বলতে এখানে রিয়াল ইন্টারেস্ট রেট বোঝানো হয়েছে, আর এখানে আই দ্বারা ইনফ্লেশনকে বোঝানো হয়েছে। আমরা দেখি পরেরটা, যে নামিক সুদের হার আর কার্যকরী সুদের হার, এই দুটোর মধ্যে পার্থক্য। একটা জিনিস দেখো যে নামিক সুদের হারের মধ্যে কতগুলো জিনিস থাকে, ইনফ্লেশন রেট, তারপরে তোমার সেখানে ফিক্সড প্রিমিয়াম, ম্যানেজমেন্ট ফি, এগুলো থাকে। কিন্তু কার্যকরী সুদের হার কিন্তু ভিন্ন জিনিস। এখানে হলো যে বছরে তোমার যতবার করে তোমার সুদ গণনা করা হচ্ছে, অর্থাৎ একাধিকবার যে চক্রবৃদ্ধি হারে যে সুদ গণনা করা হয় সেটাকে আমরা সাধারণত কার্যকরী সুদের হার বলি। আর সাধারণত কার্যকরী সুদের হার গণনার কাজে ব্যবহার করা হয়, কিন্তু ঋণের প্রকৃত খরচ নির্ণয়ে সাধারণত এখানে নামিক সুদের হারটা ব্যবহার করা হয় কিসের জন্য, কার্যকরী সুদের হার গণনা করার কাজে ব্যবহার করা হয়। কিন্তু তোমার ঋণের প্রকৃত খরচ হিসাব করার জন্য সাধারণত কি করা হয়, কার্যকরী সুদের হার ব্যবহার করা হয়। অর্থাৎ প্রকৃত ঋণের খরচ কত টাকা হবে। আমি দেখা গেল যে আমি ঋণ করলাম 10,000 টাকা, এই 10,000 টাকার উপরে পারিতোষিক হিসেবে হয়তো আমার 1,000 টাকা আমাকে কি দিতে হবে, সুদ দিতে হবে। কিন্তু এর সাথে অ্যাডিশনাল ইনফ্লেশন এবং রিস্ক প্রিমিয়াম যদি আরো 1,500 টাকা থাকে, তাহলে প্রকৃত পক্ষে কিন্তু তোমার দিতে হচ্ছে কত, 1,000 আরো 1,500, তাহলে 2,500 টাকা তোমাকে কিন্তু সুদ দিতে হচ্ছে। কাজে আমরা যখন যদি ঋণের প্রকৃত খরচ আমরা হিসেব করতে চাই, তখন কিন্তু কার্যকর সুদের হারটাই ব্যবহার করা হবে। নামিক সুদের হার এটা সাধারণত বাৎসরিক হারের কোনো পরিবর্তন হয় না, কিন্তু কার্যকরী সুদের হার এটা বাৎসরিক হারের কি হয়, পরিবর্তন হয়। বছরে যদি একাধিকবার নামিক কম্পাউন্ডিং হয়, তাহলে সেই ক্ষেত্রে কার্যকরী সুদের হারটা পরিবর্তিত হবে। আর নামিক সুদের ক্ষেত্রে সুদের হার তুলনামূলকভাবে কম, আর কার্যকরী সুদের হার তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। আমরা নামিক সুদের হার আমরা আগে আমরা দেখেছি যে কিভাবে আমরা নামিক সুদের হার নির্ণয় করতে পারি।
রিয়েল রেট অফ ইন্টারেস্ট তোমাদের একটু আগের স্লাইডে আমি যাচ্ছি। আগের স্লাইডে এখানে আসলে ভুল দেওয়া আছে, এটা এই যে যেটা বলছিলাম যে নামিক সুদের হার আর হচ্ছে প্রকৃত সুদের হার। এখানে আসলে যে সূত্রটা দেওয়া হয়েছে এই সূত্রটা হচ্ছে নামিক সুদের হার 1 প্লাস আর হোল ইনটু 1 প্লাস আই, এটা হচ্ছে প্রকৃত সুদের হার। আর এটা হচ্ছে তোমার সরি প্রকৃত সুদের হার হচ্ছে এটা আর মাইনাস আই ডিভাইড বাই 1 প্লাস আই। আর নামিক সুদের হার হবে এটা যে 1 প্লাস আর হোল ইনটু 1 প্লাস আই মাইনাস 1। আর এখানে আর হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট। তো আমরা নামিক সুদের হার একটু আগে দেখলাম যে 1 প্লাস আর হোল ইনটু 1 প্লাস আই, হ্যাঁ এটাকে হোল ইনটু করে মাইনাস 1 যদি করি তাহলে আমরা কি পাই, নামিক সুদের হার পাই। আর কার্যকর সুদের হার আমরা আগে দেখেছি যে 1 প্লাস আই বাই এম পাওয়ার কত এম মাইনাস 1 ইনটু 100। এবার আমরা আসি রিস্ক কি, তারপর আমরা রিস্ক প্রিমিয়ামের কথা বলি। রিস্ক বলতে ঝুঁকি বলতে আমরা কি বুঝি? কেউ কি বলতে পারবা ঝুঁকি বলতে আমরা কি বুঝি? ঝুঁকি বলতে আসলে আমরা বুঝি যে আর্থিক ক্ষতির সম্ভাবনাটাই হচ্ছে ঝুঁকি। অর্থাৎ কোথাও যদি আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে সেটাকে আমরা সাধারণত ঝুঁকি বলে থাকি। যদি কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা না থাকে, অনার্থিক ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে সেটাকে আমরা সাধারণত অর্থনীতির ভাষায় ঝুঁকি বলি না। কিন্তু কথা হচ্ছে ঝুঁকির প্রিমিয়াম বলতে আমরা কি বুঝি? ঝুঁকির প্রিমিয়াম হচ্ছে যে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কারণে একজন বিনিয়োগকারী যে অতিরিক্ত সুবিধা পাওয়ার আশা করে, সেটা হচ্ছে তোমার ঝুঁকি প্রিমিয়াম। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে তোমার গভর্নমেন্টের কোন ট্রেজারি বিল হোক, গভর্নমেন্টের প্রাইস বন্ড হোক, বা গভর্নমেন্টের মিউচুয়াল ফান্ড হোক না কেন, সেখানে আমরা যদি মিউচুয়াল ফান্ড কিনি অথবা ট্রেজারি বিল কিনি, তাহলে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট থাক বা না থাক, অন্য গভর্নমেন্ট যে গভর্নমেন্টই আসুক না কেন, বাংলাদেশ থাকা অবস্থায় কিন্তু তুমি কি পাবা, তুমি সেই সুদটা কিন্তু পেয়ে যাবে। কিন্তু তুমি যে কোনো কোম্পানির যদি শেয়ার কিনো, যে কোনো কোম্পানির মিউচুয়াল ফান্ড কিনো, যে কোনো কোম্পানিকে তুমি যদি ডিবেঞ্চার কিনো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সুদের যে হারটা সেটা কিন্তু অনিশ্চিত হয়ে যায়। অর্থাৎ কোম্পানি যদি টিকে থাকে, কোম্পানি যদি ভালো লাভ করে, তাহলে তুমি কি পাবা, তুমি সুদটা পাবা। আর যদি কোম্পানি যদি টিকে না থাকে, কোম্পানি যদি লস করে, তাহলে কিন্তু তোমাকে কোম্পানি কি দিবে না, সুদ দিবে না। এবং হতে পারে যে কোম্পানি কি করবে, টাকা পয়সা নিয়ে তারা এদেশে টাকা বিদেশে পাচার করে তারা চলে গেল, বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে। যে বিভিন্ন কোম্পানি তারা শেয়ার মার্কেট থেকে তারা কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করে তারা চলে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আমি যদি কোম্পানিতে ইনভেস্ট করি, স্বাভাবিক কারণে গভর্নমেন্টের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আমরা কম ইন্টারেস্ট পাবো, কিন্তু কোম্পানিতে ইনভেস্ট করলে আমরা কি বেশি ইন্টারেস্ট পাবো। কারণ কোম্পানির এখানে কি আছে, রিস্ক আছে। কোম্পানি আজ আছে, কালকে নাও থাকতে পারে। কোম্পানিকে কিন্তু তুমি ধরতে পারবে না, কিন্তু সরকারকে কি করা যাবে, ধরা যাবে। তো এই যে যে সরকারের কাছ থেকে যে আমি সুদটা পাচ্ছি, সেটা কিন্তু রিস্ক ফ্রি। আর আমি যে কোম্পানির কাছ থেকে যে সুদ পাবো, সেটা কিন্তু রিস্ক ফ্রি না, সেখানে কি আছে, রিস্ক আছে। তো এখানে ঝুঁকি প্রিমিয়াম বলতে যেটা বোঝানো হয়েছে, সেটা হচ্ছে যে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কারণে যে অতিরিক্ত প্রিমিয়াম একজন বিনিয়োগকারী আশা করে, সেটা হচ্ছে রিস্ক প্রিমিয়াম। অর্থাৎ তুমি গভর্নমেন্টের সিকিউরিটি কিনলা না, তুমি কি করলা, তুমি প্রাইভেট কোনো সিকিউরিটিজ কিনলা। তাহলে প্রাইভেট সিকিউরিটিজ দিয়ে তুমি তো বেশি লাভ আশা করবা। কারণ কি, কারণ এখানে রিস্ক আছে। ধরো গভর্নমেন্টের সিকিউরিটিজে তুমি 10% সুদ পেতে, এখন স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির তুমি শেয়ার কিনলা, সেখানে হয়তো তুমি 15% সুদ পাবা। তাহলে এখানে কিন্তু তুমি কি করছো, তুমি অতিরিক্ত 5% সুদ বেশি পাচ্ছ। তাহলে এই অতিরিক্ত 5% সুদ এটা কি, এটা হচ্ছে তোমার রিস্ক প্রিমিয়াম। অর্থাৎ অতিরিক্ত রিস্ক নেওয়ার কারণে যে প্রিমিয়ামটা হবে, এটাকে আমরা সাধারণত কিভাবে দেখিয়ে থাকি, রিস্ক প্রিমিয়ামকে আরএম মাইনাস আরএফ। আমরা এখানে চিত্রের মাধ্যমে আমরা দেখিয়েছি যে আর এম মাইনাস আর এফ, অর্থাৎ মার্কেট রেট অফ রিটার্ন থেকে আমরা যদি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বাদ দিই, তাহলে আমরা কি পাই, আমরা রিস্ক প্রিমিয়াম পাই। অর্থাৎ এই যে বললাম যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তোমাকে কত পার্সেন্ট সুদ দিচ্ছে, 15%। আর গভর্নমেন্টের মিউচুয়াল ফান্ড তোমাকে কত দিচ্ছে, 10%। তাহলে 15% থেকে 10% যদি আমি বাদ দিই, তাহলে 5% অতিরিক্ত পাচ্ছ কোথায়,
গভর্নমেন্টের সিকিউরিটি না কিনে তুমি যদি প্রাইভেট সিকিউরিটি কিনো তাহলে সেই ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে কেন পাবা? কারণ এক্ষেত্রে তুমি রিস্ক নিয়ে এখানে ইনভেস্ট করছো, এখানে তোমার রিস্ক ছিল। তাহলে রিস্ক জেনেও আমি অতিরিক্ত মুনাফার আশায়, অতিরিক্ত প্রিমিয়ামের আশায় যদি আমি এখানে ইনভেস্ট করি, তাহলে যে অতিরিক্ত মুনাফাটা আমি এখান থেকে পাবো, অতিরিক্ত প্রিমিয়ামটা পাবো, সেটাকে আমরা কি বলবো? রিস্ক প্রিমিয়াম। ঠিক আছে, আমরা একটু দেখি যে এখানে যে RM ইজ গ্রেটার দেন যদি RF হয়, তো RM ইজ গ্রেটার দেন মানে কি? মার্কেট রিটার্ন যদি রিস্ক ফ্রি রেট অফ রিটার্নের চেয়ে বেশি হয় তাহলে রিস্ক প্রিমিয়াম কি হবে? ধনাত্মক হবে। স্বাভাবিক যে ধরো মার্কেট রিটার্ন 15% আর তোমার রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হচ্ছে 10%, তাহলে তোমার রিস্ক প্রিমিয়াম কত? 5% হচ্ছে, ধনাত্মক হচ্ছে। আর এটা 2 নম্বরটা একটু ভুল আছে, এটা সমান হবে, তোমরা এটা সমান করে দিবা। যদি RM ইকুয়াল টু RF হয়, অর্থাৎ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এবং মার্কেট রিটার্ন যদি সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একজন বিনিয়োগকারী শুধুমাত্র ঝুঁকিবিহীন রিটার্নই পাবে, এর চেয়ে কি কিন্তু অতিরিক্ত কোনো রিটার্ন সে পাবে না। আর যদি RM লেস দেন RF হয়, অর্থাৎ মার্কেট রিটার্ন যেটা সেটা যদি কম হয়ে যায় রিস্ক ফ্রি রেট অফ রিটার্নের চেয়ে, তাহলে ঝুঁকির প্রিমিয়াম কি হবে? ঋণাত্মক হবে। হ্যাঁ, অনেক সময় তো হয়, অনেক কোম্পানি লস করে। লস করলে কি হয়? দেখা গেল যে তুমি গভর্নমেন্টের সিকিউরিটিজ কিনলে তুমি 10% সুদ পেতে, ভাইরাস ওই কোম্পানি থাকার কারণে তুমি সেখান থেকে 5% সুদ পাচ্ছ, তাহলে 5% লস হচ্ছে না? তাহলে এক্ষেত্রে ঋণাত্মক হতে পারে। আমরা চিত্রের মাধ্যমে যেটাকে দেখিয়েছি যে এই অংশটা হচ্ছে যে মার্কেট রেট অফ রিটার্ন কম, তার চেয়ে রিস্ক রেট অফ রিটার্ন, এই যে এই ইকুইলিব্রিয়াম পজিশন যেখানে আছে, যেখানে ছেদ বিন্দু আছে, হ্যাঁ, দুইটা রেখা RM আর হচ্ছে RF যেখানে ছেদ করেছে, এই বিন্দুতে কিন্তু RM সমান RF, অর্থাৎ রিস্ক রেট অফ রিটার্ন এবং মার্কেট রেট অফ রিটার্ন সমান। তাহলে এর নিচে যে পজিশনটা আছে, অর্থাৎ এই যে অংশটা, এই অংশটা হচ্ছে তোমার কি হবে? তোমার লস হবে, অর্থাৎ এই ক্ষেত্রে রিস্ক প্রিমিয়ামটা নেগেটিভ হবে। আর এরপরে যদি যায়, অর্থাৎ RM যদি RF এর চেয়ে বেশি হয়, গ্রেটার দেন হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা লাভ হচ্ছে, অর্থাৎ রিস্ক প্রিমিয়াম তখন ধনাত্মক হবে। আমরা এবার আসি ইকুইটি ঝুঁকি প্রিমিয়াম বলতে আমরা কি বুঝি। আমরা রিস্ক প্রিমিয়াম দেখলাম, এবার ইকুইটি ঝুঁকি প্রিমিয়াম বলতে আমরা কি বুঝি? ইকুইটি বলতে আমরা কি বুঝি আগে বলি। ইকুইটি বলতে প্রকৃতপক্ষে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে মালিকের যে মূল্য, মালিকের যে প্রিমিয়ামটা, সেটা হচ্ছে ইকুইটি রিস্ক প্রিমিয়াম, অর্থাৎ মালিক প্রকৃতপক্ষে রিস্ক নিয়ে সে নিজে পকেটে যে টাকাটা ঢোকাতে পারছে, অর্থাৎ তার পকেটে যে টাকাটা যাচ্ছে, এটা হচ্ছে ইকুইটি রিস্ক প্রিমিয়াম। এখন কথা হচ্ছে যে একটা কোম্পানিতে যে আর্নিংটা হয়, সব আর্নিং কি মালিকের পকেটে যায়? না, যায় না। কেন যায় না? কারণ যখন কোম্পানি ব্যবসা করে তখন কোম্পানি কিন্তু নিজের টাকায় ব্যবসা করে। কোম্পানি কি করে? কোম্পানি তখন বিভিন্ন জনের কাছ থেকে ধার নেয়। তো ধার নিলে কি করতে হয়? আগে কিন্তু তাদের ধারের টাকা পরিশোধ করতে হয়, অর্থাৎ ঋণের সুদটাকে কিন্তু আগে দিতে হয়। অর্থাৎ আমি ধরো আমি এক বছরে কি করলাম? 10 কোটি টাকা লাভ করলাম, এই 10 কোটি টাকা আমার পকেটে আমি নিতে পারবো? আমার পকেটে যাবে না। কেন যাবে না? কারণ আমি যাদের কাছ থেকে লোন নিছি তাদেরকে আগে কি করব? আগে সুদের টাকাটা দিয়ে দিব। ধরো এখানে যদি 2 কোটি টাকা আমি সুদ দিয়ে দিই, তাহলে 2 কোটি টাকা কিন্তু চলে যাবে, তাহলে 8 কোটি টাকা থাকলো। এখন এরপরে আমাদের মধ্যে আবার আমরা যে শেয়ার হোল্ডার আছি, আমাদের মধ্যে 2 ধরনের শেয়ার হোল্ডার থাকে, একটা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডার। তো যারা অগ্রাধিকার শেয়ার হোল্ডার আছে, তো এই অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের তাদের যে দাবিটা, হ্যাঁ, অর্থাৎ তারা কিন্তু মুনাফার অংশটা আগে পায় সাধারণ শেয়ার হোল্ডারের চেয়ে। তাহলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে এখান থেকে তাদের মুনাফার অংশটা দিয়ে দিতে হবে। আর অগ্রাধিকার শেয়ার হোল্ডার তারা কিন্তু একটা নির্দিষ্ট হারে মুনাফা পায়, তাদের একটা নির্দিষ্ট হার থাকে, সেই হারে কিন্তু তাদেরকে মুনাফা দিতে হয়। সুতরাং তাদেরকে তাদের ডিমান্ডটা মিট আপ করতে হবে। ধরে নাও যে তারা 3,000 টাকা, তোমার 3 কোটি টাকা তারা রিটার্ন পাচ্ছে, তারা 3 কোটি টাকা তাদেরকে দিয়ে দিলে তোমার থাকবে কত? 5 কোটি টাকা। এই 5 কোটি টাকা কাদের? সাধারণ শেয়ার হোল্ডার। এই সাধারণ শেয়ার হোল্ডারদের যে তোমার প্রিমিয়ামটা, সেটাকে আমরা কি বলে থাকি? ইকুইটি রিস্ক প্রিমিয়াম বলে থাকি। তাহলে ক্লিয়ার? রিস্ক প্রিমিয়াম আর ইকুইটি রিস্ক প্রিমিয়াম কি এক জিনিস না? রিস্ক প্রিমিয়াম হচ্ছে যে টোটাল প্রিমিয়াম, যেটা অর্থাৎ টোটাল মার্কেট রিটার্ন থেকে আমরা যদি রিস্ক রেট অফ রিটার্ন বাদ দিই তাহলে আমরা কি পাই? রিস্ক প্রিমিয়াম পাই। আর ইকুইটি রিস্ক প্রিমিয়াম আমরা কিভাবে পাই? যে একটা কোম্পানির যারা স্টেক হোল্ডার আছে তাদের সবার
পাওনা পরিশোধের পরে যা থাকে, যেমন ধরো স্টেক হোল্ডার কারা থাকে, প্রথমে হচ্ছে যারা ঋণদাতা থাকে তাদের প্রথমে ঋণের সুদ দিতে হয়। তারপরে কি করতে হয়, তোমার যারা গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টকে কি করতে হয়, ট্যাক্স দিতে হয় না, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, তাহলে ট্যাক্স বাদ দিতে হয়। তারপরে তোমার অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা আছে তাদের লভ্যাংশটা তাদেরকে দিয়ে দিতে হয়, দিয়ে দেওয়ার পরে যা থাকে সেটা পায় হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার। কাজেই সাধারণ শেয়ার হোল্ডারদের যে রিস্ক প্রিমিয়াম বা সেটাকে আমরা কি বলি, আমরা ইকুইটি রিস্ক প্রিমিয়াম বলি। তো এই সাধারণ শেয়ার হোল্ডারদেরকে ইকুইটি হোল্ডার বলা হয়। তো এদের যে টাকাটা এরা রিস্ক প্রিমিয়াম হিসেবে পায়, এটাই হচ্ছে ইকুইটি রিস্ক প্রিমিয়াম। এটাকে আমরা কিভাবে দেখাই, 1 প্লাস টি আর ডিভাইডেড বাই 1 প্লাস আর এফ রিস্ক রেট অফ রিটার্ন আর মাইনাস হচ্ছে 1। এখানে টি আর হচ্ছে টোটাল রিটার্ন যেটা সেটা। ঝুঁকি ও ঝুঁকির প্রিমিয়াম, এখানে একটা বিষয় তোমাদেরকে জানানোর জন্য সাধারণত এটা তোমাদেরকে আমি স্লাইডে দিয়েছি, সেটা হচ্ছে যে ঝুঁকির সাথে মানুষের আয়ের যে সম্পর্ক, সেটা সম্পর্কটা কেমন, সম্পর্কটা কিন্তু ধনাত্মক। কারণ মানুষ কেন ঝুঁকি নেয়, ঝুঁকি নেয় হচ্ছে মুনাফা বেশি করার জন্য। কাজেই ঝুঁকি বেশি নিলে সাধারণত কি হয়, আয়টা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে বেশি হয়। তো এই ঝুঁকি গ্রহণের জন্য বিনিয়োগকারীর প্রিমিয়াম কিভাবে সৃষ্টি হয়, সেই জিনিসটা আমরা এখানে তোমাদেরকে আলোচনা করতে যাচ্ছি। বেসিক্যালি আমরা এখানে জানতে চাচ্ছি যে গোল্ডেন পিরিয়ড রিটার্ন এটা কি জিনিস, এক্সপেক্টেড রিটার্ন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমরা কি বুঝি, এক্সেস রিটার্ন বা রিস্ক প্রিমিয়াম বলতে কি বুঝি, এই জিনিসগুলো আমাদেরকে এখান থেকে জানানোর জন্যই আমরা এই টপিকটা নিয়েছি। এখানে তোমাদেরকে অনেক সময় কুইজ টাইপ কোশ্চেন আসে যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন বলতে কি বুঝি, তো তখন আমরা যাতে আনসার করতে পারি। যে হোল্ডিং পিরিয়ড রিটার্ন বলতে সাধারণত যে একজন বিনিয়োগকারী তার বিনিয়োগ থেকে দুই ধরনের রিটার্ন আসে। একটা হচ্ছে বিনিয়োগ করেছে, সেই বিনিয়োগের উপর শর্ট টার্মে সে লভ্যাংশ আশা করে, আর লং টার্মে সে তার বিনিয়োগের যে পরিমাণটা সেটা কিন্তু সে বাড়াতে চায়, অর্থাৎ একটা ক্যাপিটাল গেইন করতে চায় আর একটা লভ্যাংশ পেতে চায়। ধরো তুমি একটা কোম্পানিতে কেন ইনভেস্ট করবে, দুইটা কারণে কিন্তু, যে কোম্পানি তোমাকে একটা লভ্যাংশ দিবে যে টাকা বিনিয়োগ করছো তার উপরে, আর তুমি আজকে বিনিয়োগ করছো 10,000 টাকা, এটা যাতে বেড়ে বেড়ে এটা 20,000 টাকা হয়ে যায়, এই জন্যই তো তুমি বিনিয়োগ করবে। তো এই হোল্ডিং পিরিয়ড রিটার্ন হচ্ছে দুইটা জিনিসের সমষ্টি, একটা হচ্ছে যে ইল্ড এন্ড তোমার ইল্ড হচ্ছে যেটা রিটার্ন অর্থাৎ লভ্যাংশ, আর একটা হচ্ছে যে তোমার ক্যাপিটাল গেইন অর্থাৎ তোমার মূলধনের অতিরিক্ত যে টাকা তুমি মূলধন বিক্রি করে পাবা সেটা। এই দুইটা সমষ্টি হচ্ছে হোল্ডিং পিরিয়ড রিটার্ন। অর্থাৎ একটা নির্দিষ্ট ইয়ারে একজন বিনিয়োগকারী তার বিনিয়োগ থেকে যে টাকা লভ্যাংশ আশা করে এবং যে টাকা সে তার বিনিয়োগকৃত সিকিউরিটির বিক্রয়ের মাধ্যমে অতিরিক্ত আশা করে, তার সমষ্টি হচ্ছে হোল্ডিং পিরিয়ড রিটার্ন। তাহলে আমরা কি বুঝলাম যে হোল্ডিং পিরিয়ড রিটার্নের মধ্যে কয়টা জিনিস থাকে, দুইটা, একটা হচ্ছে লভ্যাংশ আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন। এই দুইটা মিলেই হয় হোল্ডিং পিরিয়ড রিটার্ন। প্রত্যাশিত আয় ও আদর্শ বিচ্যুতি, একজন বিনিয়োগকারী সে যে লভ্যাংশ পায় সেই লভ্যাংশ কিন্তু এটা সবসময় যে লভ্যাংশটা হবে সেটা কিন্তু নিশ্চিত, সেটা কিন্তু অনিশ্চিত। অর্থাৎ এটা ডিপেন্ড করে একটা দেশের মূলধন বাজার বা অর্থনৈতিক অবস্থার উপর। যদি মূলধন বাজার বা অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকে, চাঙ্গা থাকে দেশের, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক কারণে লভ্যাংশের পরিমাণটা বেশি পাওয়া যায়। আবার মূলধন বাজার যদি চাঙ্গা না থাকে, যদি দুর্বল থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লভ্যাংশের পরিমাণটা কম থাকে। তো একজন বিনিয়োগকারী তাকে কি করতে হয়, তাকে কিন্তু শুধু লাভের কথা চিন্তা করলে হয় না, তাকে চিন্তা করতে হয় সেখানে কতটুকু রিস্ক অ্যাসোসিয়েটেড আছে সেটাও কিন্তু চিন্তা করতে হয়। সেটা চিন্তা করে তারপরে কি করতে হয়, তাকে তার যে অনিশ্চয়তার পরিমাণ আছে সেই অনিশ্চয়তার পরিমাণের সাথে আয়ের সামঞ্জস্য বিধান করে তারপরে একটা প্রত্যাশিত আয় তাকে নির্ধারণ করতে হয়। যেমন ধরো যে একজন বিনিয়োগকারী সে 10% রিটার্ন আশা করছে, 10% রিটার্ন কোন একটা কোম্পানি থেকে সে আশা করে, কিন্তু সেখানে সে রিস্ক ধরে নাও যে সেখানে 0.4 কি আছে, অর্থাৎ 40% রিস্ক সেখানে আছে। তাহলে 40% এর সাথে আমার 10% মাল্টিপ্লাই করে আমরা যেটা পাবো
সেটা হচ্ছে তার এক্সপেক্টেড রিটার্ন। অর্থাৎ এখানে বিনিয়োগকারীর যে প্রত্যাশিত আয় সেটার সাথে যদি ঝুঁকি অর্থাৎ যেটা রিস্ক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, যেটাকে আমরা সম্ভাবনা বিন্যাসের মাধ্যমে দেখায় থাকি, সেটাকে যদি আমরা গুণ করি, এই দুটোর মধ্যে যদি সমন্বয় করি, তাহলে যে রিটার্নটা আমরা পাবো সেটাকে আমরা সাধারণত কি বলবো? সেটাকে আমরা বলবো যে এক্সপেক্টেড রিটার্ন। কেটে গেছে? লাইটে কি কেটে গেছে না শুনতে পাচ্ছ আমার কথা? স্যার আছে, শোনা যাচ্ছে স্যার। আর লাইনটা আছে স্যার, লাইনটা আছে। আচ্ছা আচ্ছা লাইন আছে, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, স্লাইডটা চলে গেছে তাই না? না না, লাইনটা স্লাইড তো আছে আছে স্যার, স্যার। হ্যাঁ, স্লাইড তো আছে স্যার, আছে। স্লাইড আছে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলে আসছে। আচ্ছা ওকে, আমরা তাহলে কোথায় ছিলাম? ঝুঁকি প্রিমিয়ামে ছিলাম না? আচ্ছা, ঝুঁকি প্রিমিয়ামে। হ্যাঁ, আরেকটা হলো অতিরিক্ত আয় ও ঝুঁকি প্রিমিয়াম। যে অতিরিক্ত আয় আর ঝুঁকি প্রিমিয়াম বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে একজন বিনিয়োগকারী তার স্বাভাবিক কারণে সে কি করে, যে সে রিস্ক রেট অফ রিটার্ন যেটা আছে তার চেয়ে আরো অধিক হারে সে যদি বিনিয়োগ করতে সে লাভবান হতে চায়, অধিক হারে লাভ পেতে চায়, তাহলে সে কি করে, সে আরো বেশি ঝুঁকি নেয়। আর এই ঝুঁকি নেওয়ার কারণে সে যে অতিরিক্ত আয় প্রত্যাশা করে সেটাই হচ্ছে তার ঝুঁকি প্রিমিয়াম, যেটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে আমরা এখানে তিনটা জিনিস দেখলাম, একটা হোল্ডিং পিরিয়ড রিটার্ন। তাহলে হোল্ডিং পিরিয়ড রিটার্ন হচ্ছে একজন বিনিয়োগকারী সে একটা নির্দিষ্ট ইয়ারে যে টাকা লভ্যাংশ আশা করে এবং সে যে টাকা ক্যাপিটাল গেইন আশা করে তার সমষ্টি হচ্ছে হোল্ডিং পিরিয়ড রিটার্ন। আর প্রত্যাশিত আয় আদর্শ ভিত্তিতে আমরা কি দেখলাম, যে একজন ব্যক্তির প্রত্যাশিত আয় ওটাই হবে যে তার যে টোটাল আয় তার সাথে যদি তার ঝুঁকিগুলোকে সমন্বয় করা হয়, তাহলে সে কি পায়, সে প্রত্যাশিত আয় সে পেতে পারে বা নির্ধারণ করা যেতে পারে। টোটাল আয়ের সাথে আমরা যদি ঝুঁকি বা রিস্কটাকে সমন্বয় করি অর্থাৎ মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাই, এক্সপেক্টেড রিটার্ন পাই। আর এক্সেস রিটার্ন হচ্ছে যে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার কারণে যে অতিরিক্ত মুনাফা পাওয়া যায় সেটা হচ্ছে রিস্ক প্রিমিয়াম। এরপর আমাদের দুইটা টপিক আছে, এই দুটো টপিক আমরা বলেছিলাম যদিও আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা রাখিনি, তারপরে তোমাদেরকে আমরা এটা সেটা হচ্ছে যে আচ্ছা আমরা এটা আলোচনা করি যে সুদ হলো অর্থের মূল্য হ্রাসজনিত ক্ষতিপূরণ। আমরা অর্থের মূল্য হ্রাস বলতে আমরা কি বুঝি? অর্থ মানে টাকা পয়সাকে বুঝি আমরা, তাই না? তো মূল্য বলতে আমরা কি বুঝি? মূল্য বলতে আমরা পারচেসিং পাওয়ারকে আমরা বুঝি। অর্থাৎ আমরা যদি কোনো কিছু পূর্বের চেয়ে একই পরিমাণ টাকা দিয়ে যদি এখন বেশি কিনতে পারি, তাহলে বোঝা যায় যে অর্থের মূল্য বেড়ে গেছে। আর যদি পূর্বে যে টাকা দিয়ে আমরা যে জিনিস কিনতে পারতাম তার চেয়ে এখন যদি ওই টাকা দিয়ে কম পরিমাণে জিনিস কিনতে পারি, তাহলে বুঝতে হবে যে অর্থের মূল্য কি হয়ে গেছে, কমে গেছে। এখন স্বাভাবিক কারণে আমরা যখন ব্যবসা করি তখন আমরা আমাদের ভবিষ্যৎ আমরা জানি অনিশ্চিত, এবং যত দিন যাচ্ছে ততদিনই কি হচ্ছে, অর্থের মূল্য কিন্তু কমছে। অর্থাৎ আমরা আজকে 10 টাকা দিয়ে যে জিনিসটা কিনতে পারছি, আজকে 1 বছর পরে বা 2 বছর পরে 10 টাকা দিয়ে কিন্তু সেই জিনিসটা কিনতে পারছি না। এটাই স্বাভাবিক। আর এই কারণেই কি হয়, এই কারণেই যে সুদ যেটা ধার্য করা হয় সেটা হচ্ছে যে এই যে অর্থের মূল্য কমে যাওয়ার কারণে যে তোমার পারচেসিং পাওয়ার যে কমে যাচ্ছে, এই পারচেসিং পাওয়ার যাতে না কমে, অর্থাৎ এখন আমি 10 টাকা আমার কাছে আছে, আমি তোমাকে 10 টাকা লোন দিলাম, তাহলে 2 বছর পরে তুমি আমাকে টাকাটা ফেরত দিলে, যাতে তুমি যে পরিমাণ টাকা ফেরত দিবে সেই পরিমাণ টাকা দিয়ে এখন যেটা আমি 10 টাকা দিয়ে কিনতে পারতাম, 2 বছর পরে যাতে সেই টাকার সেই পরিমাণ জিনিসই আমি কিনতে পারি। এই জন্য কি করা হয়, যে যতটুকু পরিমাণ তোমার মূল্য হ্রাস পায় ততটুকু পরিমাণ কি করা হয়, সুদ চার্জ করা হয়ে থাকে। এই জন্য সুদ হলো কি, অর্থের মূল্য হ্রাসজনিত ক্ষতিপূরণ। ঠিক আছে? তাহলে তোমাকে যদি বলা হয় যে কথাটা সত্যি কিনা, হ্যাঁ অবশ্যই কথাটা সত্যি। কারণ হচ্ছে
যে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়। আর অর্থের মূল্যের যদি পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে স্বাভাবিক কারণে একজন বিনিয়োগকারী সে কি করতে চাবে, সে তার যে বিনিয়োগ সেই বিনিয়োগের উপরে সে অতিরিক্ত সেই টাকাটা পাওয়ার আশা করবে, সে পেতে চাবে। এবার আমরা যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে সুদের হার শূন্য হতে পারে কিনা। একটু আমরা আগের যে স্লাইডটা একটু দেখলাম, একটু দেখি যে ক্যান দা রেট অফ ইন্টারেস্ট, এটা এখানে দেখা যাচ্ছে না, বি জিরো, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কি জিরো হতে পারে কিনা। তোমাদের কাছে কি মনে হয় বলো তো, রেট অফ ইন্টারেস্ট কি কখনো জিরো হতে পারে? আর এটা তো এখন পড়ি নাই, রেট অফ আচ্ছা ইন্টারেস্ট আচ্ছা, জিরো হতে পারে কিনা। যে কারণে বলতে পারবো না। সাধারণত কি মনে হয় যে রেট অফ ইন্টারেস্ট তোমাকে কেউ সুদ দিবে, বিনা সুদে টাকা সবসময় দিয়ে দিবে, এটা হতে পারে কিনা? স্যার এটা হতে পারে কিনা এখনো শিওর না স্যার, কিন্তু মেবি হতে পারে, একবার আচ্ছা কোথাও জানি পড়ছিলাম স্যার। যাই হোক, এখন কোন কোন মনীষী তোমার মতো মনে করে যে হতে পারে, হ্যাঁ, আবার অনেকেই মনে করে যে না, হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট কখনোই শূন্য হতে পারে না, হ্যাঁ, যে আমি আমার টাকা প্রয়োজন হলে অন্যকে দিব না, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমি 0% আরে আমার টাকার তো ইয়ে আছে, এটা এটা আমার কাছে যদি টাকাটা আমি রেখে দেই তাহলে এটার টাইম ভ্যালু অফ মানি আছে না, এটার অপরচুনিটি কস্ট আছে না, তো আমি কেন এটাকে অন্যকে আমি বিনা সুদে দিয়ে দিই। যে কারণে রেট অফ ইন্টারেস্ট কখন শূন্য হতে পারে। এখানে কতগুলো যুক্তি দেওয়া আছে, আমরা একটু দেখি। যে উৎপাদনশীলতা, যে মূলধন, এটা এটা কি, এটা একটা গতিশীল উপাদান, সবসময় মূলধন এটা প্রতিষ্ঠানে আসবে আবার প্রতিষ্ঠান থেকে চলে যাবে, এরকমই হয়। তো এখন কথা হচ্ছে যে এই যে উৎপাদনশীলতা, এই উৎপাদনশীলতা যেরকম তোমার কখনো কি হতে পারে, এটা প্রান্তিক উৎপাদন ক্ষমতা যেটা, সেটা কখনোই জিরো হতে পারে না। একজন ব্যক্তি, তুমি ধরো কোনো কিছু তৈরি করো, ফর এক্সাম্পল, তুমি কি একবারই তৈরি করতে পারবে না, এরকম কখনো হবে? একটা জিনিস তুমি, যে কোনো একটা জিনিস তুমি জানো, তুমি ধরো টাইপ করতে যাবে, হম, তুমি যদি মরার আগেও তো তুমি এ টাইপ করতে পারবে বা বি টাইপ করতে পারবে না, আজকে যদি তোমার কিবোর্ডে যায় তুমি কিন্তু সেটা করতে পারবে। তুমি এরকম হবে না যে তোমার উৎপাদনশীলতা জিরো হয়ে যাবে। একমাত্র মরে গেলেই কি হতে পারে, সেটা সম্ভব। মরার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু তুমি তুমি যতদিন পর্যন্ত তোমার সেন্স আছে ততদিন পর্যন্ত তুমি তোমার সেটা তুমি করতে পারবে। যে কারণে যে উৎপাদনশীলতা যেরকম শূন্য হয় না, ঠিক তেমনি তোমার সুদের হারও কি হয় না, শূন্য হতে পারে। আর সঞ্চয়, মানুষ কখন সঞ্চয় করে বলতো? যখন মানুষের কাছে কি থাকে, মানুষ ইনভেস্টমেন্টের সুযোগ আছে, যখন ইনভেস্ট করতে চায় অতিরিক্ত, তখনই কি করে, তখনই মানুষের মধ্যে একটা সঞ্চয়ের প্রবণতা মানুষের মধ্যে দেখা যায়। এখন কথা হচ্ছে যে যদি মানুষের বিনা সুদ যদি হইতো তাহলে সঞ্চয় কেন করবে? এখন এরকম বিনা সুদ মানে কি, যে তুমি টাকা জমাইছো, টাকা জমায় তুমি ইনভেস্ট করতেছো, কোনো রিটার্ন পাচ্ছ না, তাহলে কেন জমাবো? আমাকে বলো, তুমি টাকা জমায়, ভবিষ্যতে ভালো থাকার জন্য স্যার। হ্যাঁ, ভবিষ্যতে ভালো থাকার জন্য, সেটা বুঝলাম। তারপরে তো আমরা কি চাই, যে আমরা এখন 100 টাকা, 500 টাকা, 1000 টাকা এভাবে জমাই, জমাই যাতে এই টাকাটা বাড়ে, আস্তে আস্তে আমি এই টাকা অতিরিক্ত লাভ আমি পাই। ধরো আমি বিনিয়োগ করবো, আমি একটা জায়গা কেন কিনবো, যে এই যে আমি জানি যে এই জায়গাটার দাম এখন হয়তো তোমার 5 লাখ টাকা আছে, কিন্তু 2 বছর পরে এটা 5 লাখ টাকা থাকবে না, এটা 7 লাখ টাকা হয়ে যাবে। সুতরাং আমি কি করি, আমি ওই জায়গাটা কিনে। তার মানে আমি জমাই কিসের জন্য, টাকা জমাই এই কারণে যে, কারণ ভ্যালুটা চেঞ্জ হতে পারে, এটা চেঞ্জ হবে, সুদের হার চেঞ্জ হবে, কাজে আমি টাকাটা জমাই। তো আমি যদি জানতাম যে জীবনে কখনোই এই 5 লাখ টাকার জমি আর 6 লাখ টাকা হবে না, 5 লাখ টাকা হবে, কি আমার মানে টাকা জমায় রাখা বা এখন জমি কেনার কোনো ইচ্ছে হইতো? এখন কিন্তু জমি না স্যার। না স্যার। হ্যাঁ, হতো না। তো কাজেই তখন কিন্তু সঞ্চয় প্রবণতা হ্রাস পেয়ে যাবে। যেহেতু মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা কখনো জিরো হয় না, কাজেই তোমার এই যে সুদের হার কখনো কি হতে পারবে না, জিরো হতে পারবে না।
তো তোমরা এই জিনিসগুলো তোমরা জিরো হতে পারবে না। হ্যাঁ বাসায় এগুলো করে সেটা নিও। ক্লিয়ার স্যার আজকে, মানে বুঝতে পারলাম যে সঞ্চয় প্রবণতা কখন জিরো হতে পারে না, এই বিষয়টা আজকে পরিষ্কার হলো স্যার। না কিন্তু কিছু কিছু মানুষের মনে করেছেন যে না এটা জিরো হতে পারে। জিরো হতে পারে কখন, যে মানে একজন মানুষ ধরো এরকম হলো যে